সাইফুল ভাই, আমরা বাঁকাচুকি যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে যে ফয়সাল আটক, জুমারা চুপ কেন? জুমার আইডি উনি নাকি বলছে হ্যাক হয়ে গেছে, কেউ বলছে ডিঅ্যাক্টিভ করেছে, ক্লোজ করে দিছে, নতুন আইডি। এবং জুমার কান্নাকাটিও দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেছে, বিভিন্ন জায়গায় জুমার কান্নাকাটি করতেছে, আমার ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, হাদি ভাইয়ের জন্য সবার আগে আমিই কান্নাকাটি করছি, এরকম নানা কথাবার্তা আসতেছে আর কি। সেই এই মিলিয়ে আপনার কাছে যদি আপনার বিশ্লেষণটা শুনি আর কি। আমার বিশ্লেষণের চাইতে আপনি একজন পাঠকের বিশ্লেষণ শোনেন। মানে প্লিজ আমার প্লিজ। কাছে একজন একটা ইয়ে পাঠাইছে, সেটা আমি পড়ে শোনাই। একজন পাঠক, সরি, দর্শকের। উনি পাঠাইছেন, কার লেখা আমি বলতে পারবো না, পাঠিয়েছেন তো। এটা অন্য একটা অনুষ্ঠানে পাঠিয়েছে, যেখানে ওই অনুষ্ঠানটা আমি এখানে পড়তেছি, এই জন্য আর ওনার এইটা এখানে, উনি এখানে নাই, এই জন্য নামটা আর বললাম না। ফয়সাল ও আলমগীর গ্রেপ্তারের পর অদ্ভুত আচরণ শুরু করে দিয়েছে ইনকিলাব মঞ্চ ও হাদির পরিবার। এতদিন তারা দিনে রাতে শুটারকে জীবিত উদ্ধারের জন্য গলা ফাটাতো, অথচ শুটারের গ্রেপ্তারের পর তাদের রিয়াকশন যেন কিছুই ঘটেনি। যারা কিলিং মিশনে ছিল তাদের ধরতে পারা অনেক বড় বিষয়, ঘটনার পেছনে আরো অনেক থাকতে পারে। তাদের বের করে আনার প্রথম শর্ত ফ্রন্ট কিলারদের ধরা। তাতে কিছুটা হলেও তো আশাবাদী হওয়া উচিত। কিন্তু অবিশ্বাস্যভাবে খেয়াল করেছি, জাবের একটা মিছিলের মধ্যে শুটার গ্রেপ্তারের খবর শোনার পরও একদম স্বাভাবিক রিয়াকশন দেখালো। ফের মাইনষের মুগুর খেয়ে কিছু পোস্ট করেছে, মানুষ নাকি ওরে মুগুর মারছে, বুঝছেন। জুমার ফেসবুকে সমস্যা হয়ে গেল, নতুন আইডিতে নানা কথা বললো, এই বিষয়ে চুপ থাকার পর লোকের গালি খেয়ে পরে স্যাভেজের বেলায় ঠিকই মুখ খুললো। হাদির স্ত্রী নানান জনের পোস্টে রিয়াকশন দিয়ে বেড়ালেও কোনো অনুভূতি জানালেন না। একদিন পরে অন্যের পোস্ট শেয়ার করে প্রকৃত খুনির বিচারের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন শুটার হাদির বোন। শুটার গ্রেপ্তার হওয়ার নামমাত্র ভালো বলার পরপরই বলেছেন ফয়সালকে যেন বলির পাঠা বানানো না হয়। মানে ফয়সালকে বানানোর চেষ্টা করছে। সংবাদ মানে সংগ্রহ করে। এদের সবার আচরণ এমন যে শুটারদের ধরার দরকার ছিল না। তাকে না ধরে মূল পরিকল্পনাকারীদের ধরছে না কেন? এতটুকু ধৈর্য তাদের মধ্যে নেই। বুঝতে পারছি তারা বিচারের বিষয়ে সংশয়, তাই বলে আগে ভাগে বাজে বকলে তো হবে না, দেখতে হয়, বুঝতে হয়, ফলাফল অব্দি একটা, এটা হলো রিয়াক্ট একজন একটা। হুম। তো আমার কাছে মনে হয়েছে যে পুরো বিষয়টাতে ওদের কথা, জাবেরের কথা এবং জুমার কথাতে, এবং এই যে রিফাত রশিদের কথা, তারপরে আরো কয়েকজন এরকম রিয়াকশন দিয়েছে, প্রত্যেকেই দেখলাম যে একটা নির্লিপ্ত ধরনের রিয়াকশন দিয়েছে। মানে এদের ধরাটা, মানে এটা কি ধরা ঠিক হয়েছে, বা মনে হয় যে ধরে কি ভুল হইলো, বা ধরা থেকে কেউ ধরা খাবে নাকি, এরকম একটা আচরণ আমার কাছে মনে হচ্ছে। কোথায় যেন একটা ডালমে কুচ কালা হয়। তো একেবারে। এরা কেউ বোধহয় কোনো তথ্য জানে, যে তথ্য এখন ফয়সালরে প্রথম টার্গেট করছে, হয়তো ফয়সালরে ধরার পরে, বা কোনো না কোনো ভাবে ফয়সাল কোনো তথ্য জানে, যে তথ্য এখন এই ইয়ে করতে পারে, এই তথ্য দিয়ে দিতে পারে। এখন এখানে কোনো একটা চক্র আসলে কাজ করেছে কি না, যেটা আহ, ইউনুসকে একটা সুবিধা করে দেওয়ার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে, এগুলো করছে কিনা। যে আমি একটা জিনিস দেখছি যে ঝুমার একটা রিয়াকশন দেখলাম, ঝুমা বলছে আমি মারতে যাব কেন, একবার হাসতেছে, একদম মুখ কালো করে ফেলতেছে, আমি তো ওনার জন্য এই করছি, আমি ওনার জন্য, আমি একটা ভিজুয়াল দেখলাম, ওনার জন্য আমি এই করছি, ও করছি, মানে ঝুমার মধ্যে যে হাদির জন্য যে অ্যাগ্রেসিভ, মানে একদম এটা ভাইয়ের মতো, হয় ভাইয়ের জন্য এরকম অ্যাগ্রেসিভ হতে পারে, অথবা প্রেমিকার জন্য হতে পারে, দুইটার একটা। এটা হাদি যেহেতু ওই বয়সের, আইদার তার ভাই অথবা তার প্রেমিক, দুইটার একটা, যে যে অ্যাগ্রেসিভ আচরণ সে মির্জা আব্বাসের সাথে দেখাইছে, অমুক করছে তমুক করছে, মারামারি করতে যা মির্জা আব্বাস মারতে গেছে, সেটা কিন্তু মনে হয়েছে যে একটা ভাইয়ের মতো, ভাই হারাইছে সে রিয়াক্ট করছে, অথবা তার প্রেমিক হারাইছে রিয়াক্ট করছে। তারপর আপনি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে জুমা যখন গেল, বিভিন্ন জায়গায় ইফতার হাতে এরকম বাঁকা হয়ে বসে আছে, মনে হচ্ছে যেন সে মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেমিকরে হারায় গেছে, এরকম অবস্থা তার। আমি অনেকগুলাতে তারা দেখছি, মানে খাবার প্লেট হাতে করে এরকম অন্যদিকে চাইছে, মনে হচ্ছে যেন এর লাশ একটা বসে আছে। তো সে হঠাৎ করে কেন এরকম আচরণ করতেছে? এটা এটা ডিফারেন্ট আচরণ। জাবেরের আচরণ, যে জাবের মানে জান দিয়ে ফেলবে। হ্যাঁ, যে হাদি হত্যার বিচার না হলে পারলে ইউনুসকে উৎখাত করে, যমুনা ঘেরাও করে, কত কিছু করতে গেছে না তারা। হ্যাঁ। তো তারা হঠাৎ করে এরকম নিশ্চুপ করে, মানে একটু ধরা হয়েছে, এখন তো তারা ডিমান্ড করা হচ্ছে যে এর যথাযথ ব্যবস্থা করতে হবে, সরকার এদেরকে নিয়ে আসতে হবে, সরকার এই জন্য কাজ করে, কিন্তু তারা কিন্তু একজনও এখন পর্যন্ত ডিমান্ড করেনি।
হাদির স্ত্রীও ডিমান্ড করে নাই, এবং হাদির বোন, যে বোন নেতা হইতে চাইছিল, মনে আছে আপনার, এমপি হইতে চাইছিল। এমপি হইতে চাইছিল, সেই বোনও কিন্তু কোনো কথাবার্তা বলে না। সে একটা কি বলে নির্ভেজাল একটা কমেন্ট দিছে তার হাজবেন্ডকে পাশে বসায় রেখে, সিলেট না কোথায় বাড়ি তাদের, বোঝো না সিলেট না, পটুয়াখালী কোন জায়গায় যেন একটা জায়গা বরিশাল। থেকে সে যে একটা ইয়ে দিছে। তো এখন দেখা গেল যে এরা কেন জানি মনে হয় যে হাদি হত্যাকারী ধরার কারণে এরা অসন্তুষ্ট। এটা আমি বুঝতে পারলাম না। আমার মনে হয় যে সামথিং রং ইন দিস। এখানে কোনো একটা ঘটনা আছে, যে ঘটনাটা একদিন পর্যন্ত প্রকাশ হয় না। এরা ধরা পড়াতে, এবং এরা এই যদি আসলেই দুবাই যেত তাদের কিন্তু অসুবিধা, তারা এই দুবাই যাওয়াতে তারা বোধহয় খুশি হয়েছে, কিন্তু এরা যে ধরে ফেলবে এটা ওরা ভাবতে পারে না। এখন ধরার পরে এখন দেখি তারা চুপচাপ। তার মানে এই ব্যবসা বোধহয় বন্ধ হয়ে গেছে। এই গ্রেফতার হওয়াটা বা গ্রেফতারের খবর আসাটা ব্যবসা বোধহয় বন্ধ করে দিয়েছে। হাদি একটা ব্যবসা ছিল, হাদিকে ঘিরে একটা ব্যবসা ছিল। সবাই তো সুবিধা নিছে, কে সুবিধা নেয় নাই? হাদির বোন সুবিধা নিছে, হাদির ভাই সুবিধা নিছে, হাদির বউ সুবিধা নিছে, তাই না? জুমারা সুবিধা নিছে, জাবেররা সুবিধা নিছে। ইউনুসের কাছ থেকে সারাক্ষণ ইউনুসের কাছে যায়, ইউনুস পর্যন্ত পৌঁছায় যেত কথায় কথায়, ফান্ড পাইছে, এই করছে সেই করছে, অনেক কিছুই তো হয়েছে। আগে হাদি থাকলে যেটা হচ্ছিল সেটা হলো হাদি এককভাবে সব নিয়ন্ত্রণ করতো। আমার এখন মনে হয় যে এখানে কি আসলে নেতৃত্বের কোনো ফাইট ছিল কিনা, এটা কি দুইটা সন্দেহ আমার জায়গায়। একটা হলো ইউনুস পরিকল্পনা করে তারা সরাইলো কিনা, আরেকটা হলো ইউনুসের পরিকল্পনার সাথে এরা যোগ দিল কিনা। কারণ এই নেতা সরানোর দরকার, এই নেতা এককভাবে সব চালাচ্ছে। হাদি কিন্তু আর অন্য কোনো তার আশেপাশে কোনো নেতা নাই, কিন্তু সবারই স্নেহ করে, কিন্তু পুরা হাদি মঞ্চ নাকি ইনকিলাব মঞ্চ এটা পুরাটাই তার গ্রিপে একাই সে, ছিল। একাই সে। এখন হাদি মৃত্যুর পরে কিন্তু এটা কিন্তু অনেকের হাতে গেছে, এটার ফান্ড টান সবকিছু অনেকের হাতে গেছে। তো ওইটা কিনা এখন কোনটা যে বিষয়, এটা তো ভাই একমাত্র তদন্ত করলে বা ফয়সালদেরকে আনতে পারলে, আদৌ ফয়সালদেরকে আনতে পারবে কিনা, আনবে কিনা, সেগুলো কত রকম প্রশ্ন আসে। তবে এই হাদির আত্মীয় স্বজন, ওর বোর ইয়েটাও কিন্তু খুব আশ্চর্যজনক। মানে সবাই, আমি সব এখানে সবাই মানে উল্লাস করার কথা, সবাই যেন মানে চুপসায় গেছে। মানে মানে মনে হচ্ছে যে তারা কিছু একটা, মনে হয় যে তারা মানে ধরা খেয়ে গেছে এরকম কিছু একটা, এটা বুঝতে একদম পারলাম। উল্লাস করার কথা, এবং তারা শাহবাগে দাঁড়িয়ে প্রতিদিন মিছিল করার কথা, হাদিকে আজকেই আনতে হবে, হাদির খুনিকে আজকেই আনতে হবে, আমরা এই জায়গা থেকে আর যাবো না। রাত দিন 24 ঘন্টা থেকে তারা ফয়সলকে দেশে আনার ব্যবস্থা করতো, কিন্তু দাবি জানাতো আর কি, ব্যবস্থা মানে সরকারের উপর চাপ দিত, কিন্তু সেটা তো আমরা দেখতেছি না। যখনই খবর বের হয়েছে হাদির অভিযুক্তরা হাদিকে মারতে পারে এমন অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে, তারপর থেকেই সবকিছু বেলুনটা ফুটো হয়ে কথা গেছে। এখন তো এই পুরা দলটা এটাই আমি আপনার ইয়াতে আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী সমর্থকরা বুঝতে পারে না। দেখেন আপনি কোথায় যেন একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা খুন হওয়ার পরে তারা কিরকম রিফার টিফার মানে এই তোদের যে হ্যাঁ ইয়েতে করলো, ঝিনাইদহ 9 জনরে ধরে তো জেলে ঢুকাইছে। এরা কিন্তু গতকালকে। দৌড়ের উপরে আছে, এইটাই কিন্তু আওয়ামী লীগের লোকজন বুঝে না। এখন এরাও কিন্তু দৌড়ের উপরে আছে, কিন্তু আওয়ামী লীগের লোকজন এটা বুঝতেছে না। এরা এক সুরভিকে দেখলে ভয়ে দৌড়াচ্ছে, নিজেরা নিজেরা ভয়ে দৌড়াচ্ছে, সুরভি দৌড়াচ্ছে, ওরাও দৌড়াচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এদের যে চেঞ্জ হচ্ছে, সরকারের যে আচরণের চেঞ্জ, এগুলো কেন ফলো করে না সরকার? হাদির ইয়াকে যে যেভাবে হোক ইন্ডিয়ার সাথে খাতির করে হোক বা ডিজিএফআই প্ল্যান অনুসারে হোক, যে এটা ধরছে তো, এ ধরার পর এরা কেন চুপসায় গেল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন চুপসায় গেল? 9 জন নাটক হওয়ার পরে কেন চুপসায় গেল? কোনো সজীব প্রতিবাদ। সজীবের যখন হ্যাকলিং করা হলো, তারা জিজ্ঞেস করলো ওই রিলিফের টাকা খাওয়া কোথায় পাইছো, তুমি প্রাডো গাড়িতে চড়ো কেমনে, কোথায় এই টাকা পাও, এগুলো যখন প্রশ্ন করছে, এটা হতবিহ্বল হয়েছে। যে একেবারে এরা কি তখন কোণঠাসা অবস্থায় আছে। এখন হাদি গ্রুপও কি কোণঠাসা অবস্থায় আছে কিনা, এইটা এখানে কি হাদির এই টিমের ভিতরেই কি ঘটনা জানে কিনা, যে বা এরা কি ইউনুসের এই প্ল্যানের সাথে, বা ইউনুস যে এই কিলিং মিশনটা চালাইছে তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, এরা কি এটার সাথে ছিল কিনা? হ্যাঁ, একেবারেই। দেখ আমরা প্রত্যাশা করবো হাদির প্রকৃত ঘাতক যারা তাদেরকে আসলে আইডেন্টিফাই করো, ফয়সলদের জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্য নেওয়া হোক। এবং এর সঙ্গে যদি অতিভক্তি চোরের লক্ষণ একটা কথা আছে, ওই যে আপনি বলছেন ভাই না
প্রেমিক, এছাড়া তো আর কি প্রেমিকা, এছাড়া তো আর আমি কেউ তো ওর আচরণ দেখে মনে এর বাইরে কোনো আত্মীয় নাই। কোনো আইদার তার মানে একই পেটের মায়ের পেটের ভাইয়ের মতো, অথবা অথবা তার বাপ প্রেমিক। অথবা বাপ হইতে হইব। সরি, এই বয়সে না বাপ না হওয়ার না, কথা বাপ তো এই বয়সে কেমনে বাপ হবে? না, আমি বলছি এই বয়সে বাপ হওয়া, এটা তো আমি আবার কারেকশন দিচ্ছি, এই বয়সে বাপ হওয়ার কথা না, কিন্তু এই ছাড়া তো আর কোনো রাস্তা নাই। প্রেমিক হইতে হবে, ভাই হইতে হবে, আপন ভাই হইতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নাই, বুঝছেন? যে যেভাবে, এবং আপনি শুরুতেই তো বলছিলেন মির্জা আব্বাসের মতো নেতাকে যেভাবে ধাওয়া দিচ্ছে, এবং উনি থয়ে মানে কোনো আমি শব্দ তো ওর মুখে ওই দিনের আচরণের কথা মনে রেখে ওকে আমার মনে হয়েছে কি রে ভাই, এইটা কোন ধরনের একটা হাসপাতালে একজন গেছে, মির্জা আব্বাসের বিরুদ্ধে তাদের ক্ষোভ থাকতে পারে। হুম, মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বী ছিল, মির্জা আব্বাস নিশ্চয়ই হাদি সম্পর্কে 2 লাইন বলছে, কিন্তু হুম, মির্জা আব্বাস হাদিকে খুন করতে যাবে কেন? এটা কি? এটি যুক্তিটা কি? হাদি right, হাদি বড় জোর এখানে 800 ভোট পাইতো, 1000 ভোট পাইতো, সেখানে মির্জা আব্বাস তাকে নিয়ে তো করবে কেন? এটা হলো আমার আশ্চর্য লেগেছে। আচ্ছা। এই বক্তব্য নিয়ে অনেকগুলো প্রশ্ন করছেন। And জি। ইউনূস সুবিধা দেওয়ার কারণ কি? ঘটনার নেপথ্যে কি ইউনূস? না হয় ঘটনা চাপা দেওয়ার চেষ্টা কেন? কারণ এক পর্যায়ে হাদি ইউনূস বিরোধী বক্তব্য, এটা একদম পরিষ্কার। সাইফুল ভাই তো একটু আগে বললেন, সরকারের কোনো না কোনো অংশ জড়িত, এটা তো না, বিভিন্নভাবে। সরকারের একটা অংশ তো জড়িত, এটা তো একটা ওয়াইডলি আলোচনা করা হয় যে ইউনূস সাহেব তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এটা করছে। আবার বলা হচ্ছে ইউনূস সাহেবের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, মানে এই ক্যাবিনেটের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ক্যাবিনেটের একটা অংশ এই ঘটনাটা ঘটাইছে। এবং এটার আরো অনেকগুলো এলিমেন্টস আছে, যেমন আপনার সরকারের একটা অংশ এটার সাথে জড়িত ইয়েরা বলছে, কি বলে যে এই যে কি বলে ওর নাম কি, এই যে জঙ্গিদের নেতা এনসিপির চিফ এই এই নাহিদ, নাহিদ। নাহিদ নাহিদ বলছে সরকারের একটা অংশ জড়িত। এ, আপনার ওই যে কি বলে সম্পাদক পরিষদের ওই যে যার চুল টুল টানাটানি করছে, হুম, সে বলছে যে সে সরকারের সবাইরে ফোন দিছে, তার কেউ কথা তার শোনে নাই। তো তার কাছে সন্দেহ হচ্ছে যে সরকারের কেউ এটার সাথে জড়িত আছে কিনা। এটা তো তাদের রেকর্ডেড কথাবার্তা। এটার হুম, মধ্যে আমি এখানে আমাদের নতুন করে উৎপাদনের কিছু নাই। রাইট, আমরা কোনো তথ্য উৎপাদন করি, এটা কিন্তু তারাই বলছে সরকারের একটা অংশ জড়িত, সরকারের একটা অংশ জড়িত, সরকারের একটা অংশ জড়িত। হুম, এবং একটা অংশ তো বাংলাদেশে একটা একটা মহল তো বিশ্বাসই করছিল যে এটা ইউনূস সাহেব তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এটা করছে। হুম। একেবারে। এবং আপনি দেখেন এই যে অংশজড়িত, এই যে আপনি কুমিল্লা থেকে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো এমপি, এনসিপির দক্ষিণাঞ্চলের নেতা, মুখ্য সংগঠক, সে আহ তো সারাক্ষণ খালি হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত হাদি ভাইয়ের আত্মশান্তি পাবে না বলে চিৎকার করতো। এখন এই তার কথা ঘটনার কয় পর, না, এই ঘটনার পর তো একটা তাকে কথা কয় না। দেখতেছি না। না, কেউ কথা কইতেছে না। কোন এই না। চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ যে আপনি বললেন, যে এই, বাচ্চা চিফ হুইপ, হ্যাঁ, হুম, সেও তো কথা কইতেছে না, কেউ কেউ কথা না। কইতেছে না। এখানে এবং এরা সবাই মিলে জড়িত কিনা এটা হলো এখন দেখার। এটা যে বিএনপি গভর্নমেন্ট এখন বাইর করে আনতে পারে এরা সবাই জড়িত, তাহলে হ্যাঁ, কিন্তু খবর আছে। তাইলে কিন্তু একদম খবর হয়ে যাবে। এবং এই মৃণাল কান্তি বলছেন হাদির বোন তো কান্নাকাটি করছিল, ভারত মেরেছে ওই সময়, তো এই ভারতীয় আহ, এই ভয়ে এখন মনে তো হয় ভারত তারা এখন, ধরেছে। এই ভয়ে মনে হয় তারা এখন তটস্থ আছে, ভারত ধরে ফেললো ভারতের খুনিকে, তাইলে কেমনে হবে? ভারত পাঠানো খুনি ভারত ধরে ফেলছে, এটা তো হয় না। একেবারে আর খুবই জটিল অবস্থা। হাদি নিজেই বলছে যে যদি 500 ভোট পায় সেটি যথেষ্ট হয়, সে বলছিল। তারপর মানুষে পানি টানি মারছিল, ময়লা পানি, কত কিছু হয়েছিল। এখানে একজন জানতে চাইছেন হাদির পৃষ্ঠপোষক কে? তুরস্ক সম্পাদক। হ্যাঁ, তুরস্ক সম্পাদক হচ্ছেন হাদির পৃষ্ঠপোষক। উনি মূলত ইনকিলাব মঞ্চের মূল ইয়ে, মূল ইয়ে ছিল, প্যাট্রোনাইজার বা মূল মেন্টর মেন্টর মেন্টর, মেন্টর। মেন্টর, উৎপাদকও বলতে পারেন, এটা উৎপাদন ওনার মাথা থেকে হয়েছে এটা আর কি। তো যাই হোক, ওনার পত্রিকায় শুধুমাত্র এখন হাদিনিয়া ইয়ে হয় আর কি, আর কোথাও খুব একটা আলোচনা নাই। হাদির মাস্টার মাইন্ড বা শক্তির উৎস কে ছিল? জামাল ভাই নিশ্চয়ই প্রশ্ন উত্তর পেয়ে গেছেন, আমরা দিয়ে দিছি, নাম বলি নাই, খুঁজে নেবেন আপনি। সাইফুল আঙ্কেল, এই জুমার গোষ্ঠীর সবাই হলো রাজাকারের, কক্সবাজারের মহেশখালীর সবাই চিনে তাদের রাজাকার হিসেবে। সব রাজাকার কোনো দুই মুখে, ও একটু বলবেন, দুমুখে একটু বলবেন না, একটু বলবেন। সব রাজাকার কেন দুমুখী, মানে দুমুখী, আমরা এই যে ওদের তো দুমুখী। ওরাই তো লুঙ্গির তলা থাকতো, ওদের তো 2টা পরিচয় লাগে। হুম, ওদেরই তো 2টা পরিচয় লাগে, আমাদের তো 2 পরিচয় লাগবে না। আমাদের তো একটাই পরিচয়। রাইট। রাজাকারদেরকে রাজাকার বললেই তো ওনারা লুকাইতে থাকে মাথা, এই জন্য তো রাজাকার বললে ওনারা খেপে যায়। হুম,
আপনি খেয়াল করে দেখবেন জামাতের যদি জামাতি বলেন তাহলে কিন্তু রেগে যায়, দেখবেন যে ওই বেটা জামাতি, এবার রেগে যাবে কিন্তু। আপনি একেবারে এই শিবিরের বাচ্চা বলে গাল দেন, আপনি ছাত্রলীগের বাচ্চা বললে কি আর ছাত্রলীগ রাগে? তাহলে শিবিরের বাচ্চা বলে রাগে কেন? কারণ এরা এদের পরিচয় দিতে পারে না রে ভাই। রাইট। রাজাকারের বাচ্চা, ওই রাজাকাররা কি রাজাকার বলতে পারে? তারা নিজেদের পরিচয় দিতে পারে আমি রাজাকার। আলবদর কি আলবদর কইতে পারে না? এটা এটা তো আমাদের তো দেশের তাদের দুইটা সবচেয়ে পরিচয় লাগে। তারা সব সময় স্বাধীনতার পক্ষে, তারা কোন পক্ষ স্বাধীনতা? তারা 47-এর স্বাধীনতার পক্ষে। ওই দেখলাম এক কর্নেল জামাতের হয়ে নির্বাচন করছে, হ্যাঁ, আব্দুল হক নাকি, ঢাকা 2 থেকে নির্বাচন করছিল। সে ওই দেখি ওই ছাগলটা কি হারছে? হারছে, এখন বক্তৃতা করতেছে এই 47 আর 24-এর মাঝে আর কিছু নেই। হ্যাঁ, 47 হলো প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা হলো 24। ওর তো আর্মির উচিত তো ওর কর্নেল উপাধি পদবি কেড়ে নেওয়া। যে একটা কেন লোক আমার স্বাধীনতাতে বিশ্বাস করে না, সে আমাদের দেশেের কর্নেল পরিচয় দেয়। ওর কর্নেল এখনই নির্দেশ পাঠানো, তুমি কর্নেল উপাধি ব্যবহার করতে পারো, পদবি ব্যবহার করতে পারো। না না, বিচার মুখোমুখি করা উচিত। তাকে তো সামরিক আদালতে নেওয়া যাবে কর্নেল হিসেবে। হ্যাঁ, অবসর বলতে হ্যাঁ, কোনো কিছু নাই তো, আর সামরিক বুঝছে দলে না, অবসর বলতে কিছু নেই। কারণ তারা অবসর নিতে পারে যায় তারা। চাকরির মেয়াদ শেষ হলে, কিন্তু যে কোনো তাকে নিবে। ওয়াকারুজ্জামান নিজে কোন আদর্শে বিশ্বাস করে কে জানে রে ভাই। ওয়াকারুজ্জামান চুপ করে বসে আছে এখন তার গদি গদি রক্ষা করার জন্য। সে কি আর এখন একে, কারণ জামাত হলো সেকেন্ড পাওয়ার, সে কি এখন এরে কাজ করবে? ওয়াকারুজ্জামান তার তার মানে সে তার চাকরিটা আরো 1.5-2 বছর করতে পারে কিনা এই নিয়ে চিন্তায় আছে। আমি ওয়াকারুজ্জামান এই চাকরিটা করার পর কোনো মতো দেশ ত্যাগ করতে পারি না কিনা এটা চিন্তায় আছে। তো আপনি কার কাছে কি চান রে ভাই? ওয়াকারের কাছে আপনি বিচার চান? বিপুল, এই আপনি তো ইয়ের কাছে কি যেন অরণ্য রোধন বলে না, কি যেন বলে, আপনি অরণ্যের দর্শকরা কি উদয়, যেন, অরণ্যের হ্যাঁ, উদয়, অরণ্যের উদয়। আপনি তো এটা তো সাংঘাতিক। আপনি তো কি কার কাছে আপনি এই ইয়েটা করলেন? বাঘের কাছে গিয়ে বাঘের বিচার চাইতেছি, এটা তো হবে না। একেবারে জুমা বলছিল হাদির হত্যাকারী তার জানা যাচ্ছিল, হ্যাঁ জুমা তো বলছিল তখন আন্দোলনের সময়, তারপর এর সময় বলছিল, হ্যাঁ। ওই যে এবং ইয়াদেরকে বলছে, ওই উপদেষ্টাদেরকে বলছে। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, জুমা তখন আপনার জোর কইরা সে এই কবি নজরুলের কবরের পাশে এটা জুমা করছে, কবি নজরুলের পাশে কবর দেওয়ার জন্য। জুমার ফোর্স বেশি ছিল। এখন বুঝতে হবে যে জুমার একান না, জুমার না একান না, না। জুমার ফোর্স বেশি ছিল, আমি বলছি। এটাই ইউনুসেরই প্ল্যান। একেবারে এরকম একটা যদি জানাজা করছে, সে যদি সত্যি ওই সময় এই পুরা জানাজাটাকে পুরা ঢাকা শহরে ছড়াই দিতে পারতো, সংসদে তাহলে তো ঢুকাই সে দিতে ক্ষমতায়, পারতো, সে তো সংসদে ক্ষমতায় ঢুকাই। গেছিল তো, হ্যাঁ, গেছিল না? আর্মি ওখানে আর্মি ঠেকাইছে, ওখানে একটু আকাশ সাহেবের ভালো ভূমিকা ছিল, ওনার বাহিনী গেছিল তো। তৎপর ছিল। আচ্ছা, এবং জুমা দেখেন রাজাকারের পরিবারের সন্তান যিনি লিখলো, কিন্তু সে আবার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডাকসু, চিন্তা করছে। মুক্তিযুদ্ধরে কলঙ্কিত করার জন্য মুক্তিযুদ্ধ। একেবারে একেবারে। আমরা একেবারে শেষ পর্যায়ে অনুষ্ঠানে ইরানের সর্বশেষ একটা তথ্য কে জানি দিছিলেন, ওখানে আমি একটু দেখি। আচ্ছা, বাবু চৌধুরী, ইরানের সর্বশেষ দিতে পারি কিনা কিছু দেখি। হ্যাঁ, পাকিল্যান্ডের সবকিছু শাটডাউন ঘোষণা দিয়েছে, সবাইকে ওয়ার্ক ফর হোম করেছে, এবং 70% পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করছে। না, এদের কিন্তু পাকিল্যান্ডের একটা খবর আছে, ওই পুরোটা বলেন তো আপনি। তার পাকিল্যান্ডের একটা খবর আছে, আমি ভুলে গেছি বলতে। পাকিল্যান্ডে 4 দিন তারা অফিস করার সিদ্ধান্ত নিচ্ছে, এবং ওয়ার্ক ফর হোম করার সিদ্ধান্ত শাহবাজ শরীফ বলছে। তেলের সংকটে পড়ছে তারা। 70% পাম্প বন্ধ হয়ে গেছে তাদের। হ্যাঁ, আচ্ছা, আমি পাকিল্যান্ড বিকেলেই কিন্তু খবর ডেঞ্জারাস একটা একটা ইয়ে করছে। সৌদি আরবের সাথে মিলে তারা তাদের তেলবাহী ট্যাঙ্কার গুলার ওয়ার টাইম মোবিলাইজেশনের কথা বলে তারা কিন্তু খুব সম্ভবত ইরান বিরোধী অবস্থানে কিন্তু তারা সৌদি আরবের দিকে যাচ্ছে। এটা তারা বলেছে যে সৌদি আরবের সমর্থনে এবং তাদের তেল ট্যাঙ্কার গুলোর নিরাপত্তা, এবং সৌদি আরব থেকে তারা যে তেল ট্যাঙ্কার গুলো আনবে এগুলার শর্তে তারা তাদের ওয়ার টাইম মোবিলাইজেশন করতেছে। এখন ওয়ার টাইম মোবিলাইজেশনটা কেন করতেছে? এটা সৌদি আরব আক্রান্ত বলেই একমাত্র, আর তো ইন্ডিয়ার সাথে তো তার মারামারি নাই এখন। আফগানিস্তানের সাথে মারামারি চলতেছে, সেটা তো, কিন্তু এটা করছে। কিন্তু এই খবরটা যদি কোথায় আছে, যদি বলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ নিউজটা যদি আমরা মিস করি তাহলে কেমনে হবে বলেন? আমি দেখি পাকিস্তানের এক্ষুনি। খবরটা হচ্ছে, হ্যাঁ প্লিজ আপনি দেখেন, আমি দেখতেছি এই ফাঁকে, দেখি কিছু পাওয়া যায় কিনা, আমি খুঁজতে খুঁজতে দেখে ফেলবো। আমি পেয়ে যাব এক্ষুনি যদি আপনি তো এরকম অবশ্যই খবর, এটা পাবেন, আপনি পৃথিবীর তো শ্রেষ্ঠ খবর হবে। হুম।
এবং আমরা দেখতেছি কোথাও পাই কিনা। আপনি দেখেন, আমি এই সঙ্গে আরো কিছু কমেন্ট পড়ে ফেলি। ফয়সালকে দিয়ে অনেক নাম বের করা হবে এবং দৌড়ের উপর রাখবে, অথবা গ্রেফতারও করতে পারে। আচ্ছা, বিচার ব্যবস্থায় এটা তো দেখাইছি আগে। বিচার ব্যবস্থায় যেখানে কোথাও সুযোগ নেই সুবিচারের, সেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার অসম্ভব একেবারেই। তারপর আরেকটা দেখছিলাম মানে যে হাদির বিচার এই সরকার করবে কিনা। আমার তো সুন্দর লাগতেছে করবে কিনা, এটারে জুলাই রাখবে আমার ধারণা। শেহবাজ শরীফ মুস্তফা খামেনির সাথে কাজ করার জানিয়েছে, কই এটা তো নাই। তাহলে তো আমি যে তারা তারা সারা দেশে এটা করছে, এটা তো নাই, আমি তো পাচ্ছি না। ডন পত্রিকা যেটা, তাদের এটা সবচেয়ে বেশি থাকার কথা। কিন্তু আমি সন্ধ্যার সময় দেখলাম কোন কোন পত্রিকায় জানি আমি পাকিস্তানে 4 দিন ওয়ার্ক এবং হোম ফর ওয়ার্ক এটা করতেছে। তারপরে পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে, অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এইরকম আমি দেখছিলাম। আমি তো খুঁজে আমি পাচ্ছি না খুঁজে, কোথায় দেখছিলাম। আমি দেখছি, আমার মনে আছে, আমি কাজের ফাঁকে ফাঁকে দেখছিলাম। সম্পর্কের বরফ গলার আওয়াজ দিচ্ছেন ডিজিএফআই প্রধানের ভার্চুয়াল প্রিন্ট। আচ্ছা, ঠিক আছে, এটা পরে আমরা দেখবো। আজকে নিয়ে ট্রাম্পের সামনে কঠিন। এক্ষুনি আপনি পড়তে থাকেন। আমি কিছু আপডেট দিই। ইরানকে যারা ধ্বংসের স্বপ্ন দেখছে তারা ইতিহাসের কিছুই জানে না, এটা ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলছে। আচ্ছা, এখনো দেখা নেই মুস্তফার, এটা তো আমরা সাইফুল ভাই বলে ফেলছি, ইরানের সর্বোচ্চ নেতাকে ঘিরে হ্যাঁ, জলঘোলা। যেটা এখন পাইছি আমি, সেটা কি করছে, তারা ঘোষণা দিয়েছে হলো আহ, আহ, কি বলে, আহ, এখন কি মার্চ চলতেছে, মার্চ চলছে, হ্যাঁ, হ্যাঁ। মার্চের আজকে 11 তারিখ। পাকিস্তান হ্যাজ অ্যানাউন্সড সিগনিফিক্যান্ট ওয়ার টাইম অস্টারিটি মেজার্স। যুদ্ধকালীন কি বলে এটাকে, কঞ্জুসি মেজার্স, কঞ্জুস হওয়ার জন্য বলছে। এটা কি কৃচ্ছ্রতা সাধন। কৃচ্ছতা সাধন। এটা কৃচ্ছ্রতা এত সাধন। শক্ত শক্ত শব্দ রে ভাই, বাংলা ভাষা একটা মানে কৃচ্ছতার বাংলা আর শুদ্ধ সরল বাংলা থাকতে পারে না? হ্যাঁ। এই সংকোচন নীতি। আরো সংকোচন। শক্তি, আরো শক্ত। আমি তো কঞ্জুস কইলাম, এটা মানুষ কঞ্জুস কয়। কঞ্জুস তো কিপটে কিপটে। যুদ্ধকালীন কঞ্জুস নীতি তারা শুরু করেছে ইসরায়েলের। এর মধ্যে কি কি আছে? আহ, স্কুলগুলো 2 সপ্তাহের জন্য বন্ধ করে দিয়েছে, ইউনিভার্সিটি গুলো শিফট অনলাইনে নিয়ে গেছে। এবং স্কুল 2 সপ্তাহ, ইউনিভার্সিটির শিফট গুলো অনলাইনে নিয়ে গেছে। তারপরে হলো 4 দিন সরকারি কাজকর্ম থাকবে, 4 দিন অনলি, বাকিটা। এবং 50% পাবলিক এবং প্রাইভেট এমপ্লয়িজ রা বাড়ি থেকে অফিস করবে। 50%, মানে মাত্র 50% কাজ করবে অফিসে এসে। তারপর সরকারি যানবাহনে 50% আগামী 2 মাস পর্যন্ত 50% করবে, তেল খরচ কমাবে, হ্যাঁ, করবে। এবং আহ, রাস্তা থেকে 60% গাড়ি ঘোড়া সরায় নেবে। বাহ বাহ। ওখানে তো আর গাড়ি ঘোড়াই থাকবে না। হ্যাঁ। তারপরে হলো তারপরে স্যালারি কমায়, পার্লামেন্ট সদস্যদের স্যালারি কমায় দিছে 25%। এইটা আমি দেখছিলাম, যেটা আমি বললাম, দি পাকিস্তান নেভি লঞ্চড অপারেশনাল মাহফুজুল বাহার টু প্রোটেক্ট মার্চেন্ট শিপস অ্যান্ড এনশিওর এনার্জি সাপ্লাইজ। মার্চেন্ট শিপ এবং এনার্জি সাপ্লাইয়ের জন্য তারা ওয়ার টাইম এই মাহফিজুল বাহার, এটা অর্থ কি আমি জানি না। এটা হলো ওয়ার টাইম একটা তারা তাদের নেভিকে এই ইয়েতে করছে। তারা সে সৌদি আরব থেকে শুরু করে কেমনে কেমনে তাদের ভেসেল গুলো আনবে, এটার জন্য তারা তাদের নৌবাহিনীকে ব্যবহার করবে। এইটা সম্পর্কে কিন্তু বলা হয়েছে যে আহ, কি সৌদি আরবের পক্ষে তারা কি যুদ্ধে নেমে পড়ে গেছে, তাদের একটা চুক্তি আছে। কিন্তু সেটাকে ভুল প্রমাণ করার জন্য শেহবাজ শরীফ আজকে ঘোষণা দিয়েছে যে ঘোষণা মানে কি, সে ইরানের মুস্তফাইকে অভিনন্দন জানাইছে এবং তার সাথে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে। সো যেটাই প্রচারিত হোক না কেন, তাদের প্রধানমন্ত্রী তো অ্যাটলিস্ট অন্য কথা বলছেন। হ্যাঁ। পাকিস্তানের এবং শাহবাজ শরীফ বক্তৃতা বলছে যে পাকিস্তান এই যাবৎকালের সবচাইতে বড় এনার্জি ক্রাইসিসে পড়ে গেছে। তাহলে আপনার অনেকে যে বলছে যে ভারত থেকে হিন্দু তেল না আনে,
আনার বিরুদ্ধে যে মিছিল করলো, তাদের কি হবে এখন? এখন কি পাকিস্তান থেকে মুসলমান তেল কেমনে আনবে তাইলে? ওরাই তো, ওদের তো 60% গাড়ি তো রাস্তা থেকে উঠায় নিছে। হুম, এখন তো অফিসে ধরো ওই মুসলমান তেল তো আনতে হবে হলো এখন ইয়া থেকে, পাকিস্তান থেকে কেমনে আনবে? আর কোথা থেকে আর মুসলমান তেল আনা সম্ভব? আর কোন সুযোগ মুসলমান নেই, তেল আনা আর সম্ভব? সুযোগ নাই, আর সুযোগ রাশিয়া নেই। থেকে খ্রিস্টান তেল আনতে পারবে, তাই না? সেটাই, কিন্তু মুসলমানদের হ্যাঁ, আনার সুযোগ। ট্রাম্পের কাছ থেকে ভেনেজুয়েলার খ্রিস্টান তেল কিনতে পারবে। আর কি কি খ্রিস্টান, মানে মুসলমানটা না পেলে খ্রিস্টান কাছাকাছি তো। আর নাহলে আহ, ইহুদি তেলের সাপ্লাই নিতে পারে, হিন্দু তেল কোনো যখন উপায় দরকার নেই। না। ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল করছে, আপনি কল্পনা করতে পারেন ঢাকা শহরের, ঢাকা ইউনিভার্সিটিতে এই পাইপলাইনের মাধ্যমে ভারতের তেল আনা যাবে না, হিন্দু তেল আনা যাবে না, এটা বলতে পারেন? হুম, আপনি তো 5 জন হোক আর 10 জন হোক, এই মিছিলটা কিভাবে হয় রে ভাই? আমি জানি না এগুলো এআই দিয়ে তৈরি কিনা, বাট এটা সয়লা হয়ে গেছে রে খাই। একেবারেই। এই সবাইকে শুভরাত জানিয়ে আমরা শেষ করতে চাই এই অনুষ্ঠান। নিশ্চয়ই আপনি এই যারা এই পাইপলাইন কারণে শেখ হাসিনাকে কত বিড়ম্বনা, কত খারাপ কথা বলছে শেখ হাসিনা। এই যে আপনার টমেটো কি জানো, টমেটো মিনিস্টার সচিব, ডিপ্লোম্যাট যে আছে, টমেটো মিষ্টি, হ্যাঁ। টমেটো সচিব, যেটা আমি মনে করি যে এরাও কিন্তু হ্যাকলিং করা উচিত যেখানে পাওয়া যায়। এই এর স্টেটমেন্ট আপনি দেখছেন? এই তেল নিয়ে পাইপলাইনে করে আনতেছে, এই জন্য অভিনন্দন জানাইতেছে। হ্যাঁ, অভিনন্দন জানাইছে ঠিকই, কিন্তু ওখানে আবার কি লিখছে জানেন? হুম, ওখানে আবার লিখছে যে এই চুক্তি করার সময় শেখ হাসিনা এবং মোদি চুক্তি করেছে, এবং শেখ হাসিনা এবং মোদিকে স্বামী স্ত্রীর মতো ইয়ে করছে। চিন্তা নীচ করেন, আপনি মানসিক। স্টেটমেন্টটা যদি পড়েন, আপনার এরকম নোংরা কীট, অমানুষ, এখানে রাস্তা যেখানে পাওয়া যায় এখানে ধোলাই দেওয়া উচিত। এটা ওয়াশিংটনের রাস্তায় হোক আর নিউ ইয়র্কের রাস্তায় হোক, ওখানে সে লিখছে স্বামী স্ত্রীর মতো, স্বামী স্ত্রীর সম্পর্ক। অথচ ওই পাইপলাইন দিয়ে কিন্তু সে আবার তেল আনার জন্য না, এই উনি তারেক রহমানের মহা প্রশংসা করতেছে, মহা প্রশংসা। তারেক রহমান এখন এর চাইতে বড় ভালো সিদ্ধান্ত তারেক রহমান নিছে, এমন সিদ্ধান্ত নিছে ভারতের সাথে এখন সম্পর্ক ভালো করতে হবে। কিন্তু এই রাম ছাগলটাই আপনার মনে আছে যে বুকে বুক রেখে, কি বলে, চোখে চোখ রেখে, ঘাড়ে ঘাড় রেখে আপনারা পররাষ্ট্রনীতি করবে, এই রাম ছাগলটাই বলছে। এগুলো কেমনে এখনো দূতাবাসে যায় এবং দূতাবাস থেকে বাইরে আবার বাসা পর্যন্ত যায়? এই আমার মনে হয় ওয়াশিংটনের বাঙালিরা করেটা কি? ওয়াশিংটনের আওয়ামী লীগেররা করেটা কি? একেবারে ও শুধু আওয়ামী লীগ আর কেন, ওয়াশিংটনে বাঙালি আছে না, মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন আছে না, হ্যাঁ, তারা করে কি? কিন্তু আমার কেন জানি বুঝছেন, উনি তো ভুল করে ফেলছে। উনার প্রতি আরেকটু ইয়ে করা উচিত ছিল যে তারেক রহমানকে অভিনন্দন যে আপনার আর পূর্ণ সমর্থন নিয়ে ইউনূস সাহেব ১ সপ্তাহে মাত্র এই পাইপলাইন তৈরি করেছেন, করে তারপর আজকে তেল আনতে পারতেছেন আপনি। এই পাইপলাইনের জন্য, এই পাইপলাইনের অভিযোগ করে শেখ হাসিনা পর্যন্ত ইঙ্গিত করা হয়েছে যে শেখ হাসিনার রুনি এবং হত্যার জন্য এবং ওই হুম, যে এই পাইপলাইনের ইঙ্গিত করে ইয়াকে কি কি সামিট পাওয়ারের এদেরকে অ্যাকিউজ করা হয়েছে হুম, যে রুনি এই পাইপ আবিষ্কার করছে, এখান দিয়ে ভারতে গ্যাস গ্যাস চলে রপ্তানি, এই যাচ্ছে। গ্যাস চলে যাচ্ছে, এটা রফতানি না, ল্যাপটপের গ্যাস মধ্যে ছিল। চোরাই বলে যাচ্ছে, হ্যাঁ, গ্যাস বিক্রি হয়ে গেছে। এই ল্যাপটপ নেওয়ার জন্য রুনি এবং সাগরকে হত্যা করা হয়েছে, এগুলো প্রচার করা হয়েছে। হুম, ডাহা মিথ্যাচার যাকে বলে আর কি। যাই হোক, নিশ্চয়ই টমেটো বিষয়ে আরো কি জানি বলছিলেন, এটা আমরা সামনের দিন আলাপ করবো রে। হ্যাঁ, টমেটো তো আসলে টমেটোই, চাপ দিলেই হুম। টমেটো গলে যায়, বুঝছেন? তাই এখন উনি টমেটো উৎপাদনে থাকুন। দেখেন এই ওয়াশিংটনে তেলটা নিয়ে উনি কি তেলের কি তেল রে, এসা তেল দিছেন, এসা তেল মারছেন উনি তেলের ইয়াতে, এটা ভালো বলতো, এই হিন্দু তেল, খুঁজে পাওয়া খ্রিস্টান তেল, উচিত। শিয়া তেল সব বাদ। হম। হিন্দু তেল, শিয়া তেল, একেবারে এখন, এখন ডিজেল তেল দিচ্ছে আর কি, তারেক রহমানের জায়গা মতো ডিজেল তেল দিয়ে ঘষতেছে উনি, কিচ্ছু এত করার নাই। অসভ্য। কারণ চেয়ারটা তো রাখতে হবে ভাই, চেয়ারটা রাখতে হবে সবার আগে, চেয়ার, তারপরে না আপনার ধরেন তারেক আর ইয়ে, এরা কি সবার আগে। কোনোদিন মানুষের সামনে দাঁড়াবে না? এরা এদের এসব কথাবার্তার জন্য কোনোদিন দাঁড়াবে না। একেবারে 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 মানুষ কি দাঁড়াতে এদেরকে হবে, এইভাবে মাফ করে দিবে? দাঁড়াতে হবে। আমরা ও, আমার মনে হয় যে তিনি তার স্ট্যাটাস ফালাই দিছেন। হইতে পারে না হইতে পারে, তারপরও এখন লেটেস্ট হলো ওনার ফ্যামিলি কার্ড ইস্যুতে সাংঘাতিক, 22 দিনের মধ্যে ফ্যামিলি কার্ড চালু করে, এটা রাজনীতিতে নাকি অভাবনীয়। আচ্ছা আচ্ছা। কার্ড একটা ছাপানো নাকি রাজনীতিতে অভাবনীয়। হ্যাঁ, এটা তো আসলে এই আপনার 22 দিনে এই কাজ কইরা তো আসলে আমাদের এক আলোচক আনিস ভাই,
আচ্ছা, খালিদ ভাই হাসিনা বলছে কখন সে বলতেছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিএনপি সরকারের তথা বাংলাদেশে আরো একটি উপকার হবে ওই যে তেল আনার কারণে। সে হ্যাঁ বলছে কি একটি পক্ষ ভারত বিরোধী ভূমিকা নিয়ে হইচই শুরু করবে, তা দেশের এই এই বদমাশরাই তো ভারত বিরোধী হইচইটা শুরু করছিল, ভারত ভারত হুম, ভারত ভারত করছে। এখন সে বলছে যে তেল আনার কারণে বাংলাদেশের জন্য এটা যুদ্ধকালীন পরিস্থিতি খুবই ইতিবাচক, বিএনপি অত্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দৃশ্যমান উদ্যোগ নিয়েছে, হাদি হত্যার অভিযুক্ত প্রধান হিসেবে গ্রেপ্তার করেছে ভারত, ভারত থেকে ডিজেল কিনছে বাংলাদেশ, যা আসবে পাইপলাইনে, যে পাইপলাইন বলছে হলো ওই কাজে ব্যবহৃত হয়েছে, গ্যাস হ্যাঁ পাচারের কাজে। যুদ্ধকালীন পৃথিবীতে এটাই বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক, মানে যুদ্ধকালীন না হলে কিন্তু এটা ঠিক ছিল না, বুঝছেন, এটা ঠিক ছিল না যুদ্ধকালীন ভারতের সাথে ঠিক এই খাতে। ভারতের সাথে ভিক্ষা করাটা যুদ্ধকালীন সময় প্রয়োজন হয়ে পড়ছে, যুদ্ধকালীন পরিস্থিতি না হলে ভারতের কাছে ভিক্ষা করা, তখন বুকে বুক রেখে কথা বলতে হবে। একটি পক্ষ ভারত বিরোধী ভূমিকা নিয়ে হইচই শুরু করবে, দেশের মানুষ যা কানে নেবে বলে মনে হয় না। দেশের মানুষ কখনো কানে নেবে না, তোমার কথাও কানে নেয় না, ছাগল কোথায়। দক্ষ যোগ্যতার সঙ্গে সবার আগে বাংলাদেশ নীতিতে তারেক রহমানের সরকার সম্পর্কে উন্নয়নের উদ্যোগে যেসব সাড়া দিয়েছে তা উভয় দেশের জন্য মঙ্গলজনক। মঙ্গলজনক এই কারণে যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতো অপমানজনক স্বামী স্ত্রী সম্পর্কের মতো নয় বিএনপি সরকার। চিন্তা করতে পারছেন এই বদমাইশটা কি বলে? এটা বদমাইশ বলা ছাড়া আর কিছু আছে? একটু কেমনে ওদের মুখে এগুলো আসে? এটা মা আছে, এগুলো মা, মা বা বোন আছে এদের, এদের এগুলো তো বেজন্মা, এ তো মায়ের পেটে জন্মায় নাই তো এগুলো। এই বেজন্মাটা মায়ের পেটে জন্মেছে, এই নিজে বুঝে কি সে কি লিখতেছে। তেল 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 ড্রাম সহ একদম ড্রাম সহ তেল নিয়ে বসে আছে ঠিক আমি আছে সেটা বলতে চাই, এটা অসভ্য বর্বর। হুম। এটা যেখানে পারেনি সেখানে থাপড়ানো উচিত, সেটা ওয়াশিংটনে হোক আর নিউ ইয়র্কে হোক। এই যে পাইছি আপনি তো হ্যাঁ ভারত থেকে ডিজেল কিনছে বাংলাদেশ এইটা একদম আমরা শেষ করতে চাই সাইফুল ভাই আপনি যদি আমাকে অনুমতি আমরা শেষ করতে চাই অনেক এই টমেটো নিয়ে আর আসলে আর কেচাপ কোন, করতে করতে আরে ফ্যামিলিতে টমেটোর বাচ্চা, নির্লজ্জ, নির্লজ্জ বর্বর। হ্যাঁ, এর চেহারার দিকে তাকালে আমার মনে হয় যে বুঝছেন, চেহারার মধ্যে হলো পাছার চেহারা ওর, একেবারে। ওর এটা চেহারা না। এর মা আছে বলে আমার মনে হয় না, এর বোন আছে বলে মনে হয়, এর কালাকালু আছে বলে মনে হয়, নানি দাদি আছে বলে মনে হয় না। মানুষই না, এটা মানুষের পর্যায়ে না, অমানুষ একটা। একেবারে তো নিজের দেশ রুচি থাকতে সম্পর্কে হবে আপনার, আপনি যখন কথাবার্তাগুলি বলবেন আপনার রুচি থাকতে হবে, আপনি রুচিবান হতে হবে। আপনি এত বড় সিনিয়র সেক্রেটারি পদ, এই এই কথাগুলি বলার জন্য তো এর ইমিডিয়েট চাকরিটা খাওয়া উচিত। এই একদম একদম অসভ্য কথা বলার জন্য তুমি এর- চাকরিতে থাকা অবস্থায় এরকম অসভ্য শব্দ উচ্চারণ করতে পারো? এটা রাজনীতির মঞ্চ না তো। এই এই এটা তুমি এই তো শাহ মোয়াজ্জেম না, শাহ মোয়াজ্জেম হইতে তো অনেক সময় লাগছে, তাই না? আর শাহ সাকা মোয়াজ্জেম যদি চৌধুরী বলেও থাকে, শাহ মোয়াজ্জেম মঞ্চে বলছে। আর সাকা চৌধুরী তো আর এলো, আর শুনেন সে তো না বাংলাদেশ পিছনে, বাংলাদেশে আমার আপনার সবার ট্যাক্সের পয়সার বেতনে খাইয়া সে এরকম অসভ্য কথাবার্তা তার মুখ থেকে আসে। এবং দেখেন এই সর্বাণী মুখোপাধ্যায় সর্বাণী লিখছেন আরো নোংরা নোংরা কথা বলেছিল মোদি আর শেখ হাসিনাকে নিয়ে কি কুশিক্ষা থাকলে এই লেভেলের চিন্তা হয় হ্যাঁ কি শিক্ষা কুশিক্ষা আছে থাকলে এই কিনা? লেভেলের না, এগুলো মাই নাই, কুশিক্ষা এগুলার মা নাই, বাপ নাই। এগুলা এগুলা কোথা থেকে কোনো অন্য কোনো জীবজন্তু থেকে জন্ম নিছে, একেবারে বা একেবারে সংকর হয়েছে, কেমিস্ট্রিকে অন্য কোনো কিছুর সংকর হয়েছে এটা। একেবারে আমরা শেষ করি চেহারাটা আদিল কিন্তু সেরকমই, কিন্তু চেহারাটা কিন্তু একটা সংকর চেহারাই মনে হয়, তাই না? শঙ্কর চেহারায় অনেকটা কোন একটা জন্তুর সাথে কোনো একটা কিছু হয়েছে, সেখান থেকে সে বেরিয়ে আসছে। ও একেবারে মানুষ আমরা কোথায়কার, বর্বর কোথায়কার, নির্লজ্জ কোথায়কার। হাদির মূল পরিকল্পনাকারী আদিলুর রহমান কেএমএসডি কে একদম যথার্থ বলেছেন সবাই বলে আর কি আপনার কথার সাথে সবার কথা মিলে গেছে আমরা বিদায় নিতে চাই এখন আমরা নিশ্চয়ই আগামী দিন আবার আসবো এবং যথারীতি আপনারা যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন সবার প্রতি অনুরোধ ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ক আ ক খ ইউটিউব চ্যানেল সাইফুল ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বেশি ওই বেশি ভিডিও আপনার কথা কেউ শোনে না, কেউ সাবস্ক্রাইব করে না, আমারটার অবস্থা খুব খারাপ। করবে করতেছে এবং আপনার কথা কেউ শোনে না। সবাই ভিডিও দেখবেন সাইফুল ভাইয়ের বেশি বেশি ভিডিও দেখবেন ঠিক আছে বইলা লাভ নেই, আমার বেশি বেশি দেখার দরকার নাই, কিন্তু সাবস্ক্রাইব তো করে না, বেশি বেশি একবার দেখলেই তো। সাবস্ক্রাইব হয়ে যাবে পছন্দ হলে দেখবে, না পছন্দ হলে দিবে না, কিন্তু সাবস্ক্রাইব করে না। আপনার এখানে আমার সবাই পছন্দ করে, আমারটা তো আমার পছন্দ করে না। না আপনারটাকে পছন্দ করে আপনারটাকে পছন্দ করে এ এ ও দিল্লি না ও ঢাকা একজন ওখানে তো আমি লিখছে বুঝছেন, ওখানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে কথা বলতে, এই জন্য এটার কারণ রাস্তা এখানে তো। ভাই আপনার এখানে
যত একটু লেখাপড়া করে একটু একটু কথা বলি, একটু একটু ইয়ে করি, ওইখানে তো এইসব কে না, ক্ষুদ্র বিষয়, কোথায় কবরের মাটি নিয়ে চুরি, কোথায় কিনা কয় যে আপনার সিলেটে তো দুই তিনটা ঘটনা আপনাদের, এই যে কি বলে ইফতার, চোরাই গরু দিয়ে গরু। ইফতার, এগুলা করি, এই জন্য কেউ দেখে না এটা। ওগুলো না ছোটখাটো জিনিস এটা কি, আসলে সবাই রাজা উজির চোরাই মারতে চাই আমরা, চো- আমিও চোরাই রাজা গরু। উজির মারতে চাই, কিন্তু হ্যাঁ, আমার ওইটাই কিন্তু ভালো লাগে। চোরাই গরুর ইফতার তো আপনার বহু ভিউ দেখলাম, 3000-এর উপরে ভিউ দেখছি। হ্যাঁ, ওইটা ভালো ভিউ হচ্ছে। ওকে, সবাইকে আরে ভাই, সবাইকে কি আমি বলছি রে ভাই, আর সবাই রাগ করতেছেন কেন? আমি বলতেছি বিপুলের এখানে যে বিপুল সাবস্ক্রাইবার শ্রেণী আছে, আমার ওখানে তো নাই। সবাই এটা তো সাবস্ক্রাইব করেন ভাই, দুষ্টামি আমার করছে, আমারটা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করা লাগবে না, আমার ওখানে খুব ক্ষুদ্র বিষয়, এটার ব্যাপারে ইন্টারেস্ট যারা আছে সেই দেখবেন প্লিজ। মানে এটা কারো এটা ইন্টারেস্ট না হলে কোনো ইয়ে এটা নেই। সাইফুল ভাই আর মজা করতেছেন, আমরা একটা মজা করতেছি। আর বিপুলের প্রতিষ্ঠান হলো, এটা হলো একটা ধরেন ধরেন যদি রাষ্ট্র হয়, আমারটা হলো গ্রাম। আমি এখনো গ্রামে আছি, গ্রাম থেকে আমাকে উঠে আসতে হবে ইউনিয়ন পরিষদে, ইউনিয়ন পরিষদ থেকে আমাকে আসতে হবে উপজেলাতে, উপজেলা থেকে আমার আসতে হবে জেলাতে, জেলা থেকে আমার আসতে হবে বিভাগে, বিভাগ থেকে আমার আসতে হবে এই কি বলে সিটি কর্পোরেশনে, সিটি কর্পোরেশন থেকে আমার আসতে হবে ঢাকা শহরে, ঢাকা শহরের পরে সেনা একটা, সো আমার এনে চিন্তা করেন না, আমি ওই এই কুড়ে ঘরেই থাইকা দেখি কি করতে পারি। যারা আপনাকে ভালোবাসে তারা সাবস্ক্রাইব আপনি না বললেও করবে একেবারে। ওকে। এবং এবং সময় যথার্থ বলেছেন, তেল নয় বিপুল ভাই, এগুলো শয়তানকে আর মানায়, একদম শয়তানকে আর মানায়। কারণ আমার কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল এইসব লোকদের, এবং এরা এত মুক্তিযুদ্ধ প্রেমী ছিল। আপনি তো খুব শুনতে এর সাথে চাকরিও করছেন তাই না, এই টমেটোর সাথে? মানে আমি সিলেট থেকে কাজ করতাম সাপ্তাহিক 2000-এ। এই তো রাইট রাইট, আমার এখন মনে পড়ছে, আপনি এই টমেটোর সাথে এই নোংরা মুখের, এই দুর্গন্ধওয়ালা মুখের। আমি তো হায় সাদাত হায় হায়। ভাইয়ের জন্য কাজ করতাম, বুঝছেন? আমি তো সাদাত ভাই আর খসরু চৌধুরী নামে একজন ছিলেন, খসরু ভাই, এদের কারণে আমি কাজ করতাম অবশ্য। ওনার সঙ্গে, উনি যেহেতু চিফ রিপোর্টার ছিল ওই সময়, ওনার সঙ্গে আমার যোগসূত্রটা তৈরি হয়েছিল। তখন তো মুক্তিযুদ্ধ নিয়ে কি, মানে উনি পাতার পর পাতা লিখতো। হ্যাঁ, কিন্তু এই যে চেহারা, এটা তো আমি বুঝি নাই ভাই, এই যে রোগ পাল্টেছে, গিরগিটি গিরগিটি, একেবারে। আহ, এবং সবাইকে শুভরাত জানিয়ে শেষ করি তাহলে, অনেক লম্বা সময় নিয়ে নিচ্ছি। সাইফুল ভাই, আমি কথা দিলাম বিপুল ভাইয়ের এইটা দেখবো না, অন্যটা দেখবো না না আমি। না 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 আপনার না, আরে নিয়মিত আমি দর্শক দুষ্টামি হবো। করেছি ভাই, আপনারা যারা আমার উপর, আমি ফান করা মানুষ ভাই, আমার উপরে আপনি সিরিয়াস হবেন না কেউ প্লিজ। আমি আহ, সিরিয়াস কিছু বলি না, আমি তো বললাম আমি ফান করছি, তবে আমি শুনেন, কুড়ে করে আছি, তবে আমি শহীদুল কুড়ে ঘর যেটা নিয়ে বলছে, আলোচনা করবো। শুনেন শহীদুল আপনাকে যে পরামর্শ দিচ্ছেন, এটা আমার থিওরি আর কি। সাইফুল ভাই লেগে থাকেন, দেখবেন না অনেক না views পাবেন। না না, আমার অনেক বিরোধ দরকার নেই, কিন্তু আমি যেন আমার লক্ষ্যটা যেটা সেটা আপনাদের বলে, আমার লক্ষ্যটা হলো যে এই সমাজের একেবারে গ্রাউন্ড লেভেলে যে সূক্ষ্ম সূক্ষ্ম সমস্যাগুলো, যে সমস্যাগুলো আপনার আমাদের একদম সেন্ট্রাল পর্যন্ত আমাদের রোগ হয়ে গেছে, একটা আপনার থাম্বনেইলে ক্যান্সারের আপনার, মতো এটা, হ্যাঁ, আপনার ক্যান্সার, আমি এই থাম্বনেইলে, ক্যান্সারটাকে ধরতে চাই। বুঝছেন, আপনার থাম্বনেইলের ফিডব্যাক আছে। ইফতেখার কি? লিখছেন খুব সরি, আমি ভুল করে ফেলছি। ইফতেখার লিখছেন খুব খুব ভালো সুন্দর থাম্বনেইল হয়েছে। হ্যাঁ, সাইফুল ভাইয়ের থাম্বনেইল খুব থাম্বনেলটা সুন্দর আমার হয়েছে। আমার তোলা ছবি দিয়ে, আমি ভাবতেছি আমার তোলা ছবি দিয়ে, আমি যখনই থাম্বনেল করা শিখছি, নতুন নতুন আর কি, প্রথম এটা করছি, তবে আপনি এবং ইনসার্টটা আমার দিয়েন। তোলা ছবি দিয়ে আমি, হ্যাঁ, তবে আমার আপনি তোলা ছবি দিয়ে আমি এটা হ্যাঁ, করব, আপনার তোলা ছবি যদি দিয়ে আপনাদের ইনসার্টটা ভালো দিন। লাগে। ইনসার্টটা দিন, তবে আমি ইনসার্টটা দিন। কুড়েঘর ছাড়বো না, কুড়েঘর নিয়ে আমি আলোচনায় থাকবো। একেবারেই থাকেন, তাইলে আমরা বিদায় নেই। যথারীতি যে অনুরোধটুকু সব সময় করি আপনাদের কাছে, সেটা আবার নতুন করে প্রতিদিন করি, প্রতিটা পর্বে আমরা, প্রতিটা আলোচনায় আমরা করি, যে এই যে নির্বাচন 17-18 মাস 19 মাস যে দানবীয় সরকার ছিল, যে দানবীয় তাণ্ডব চালিয়েছিল দেশ জুড়ে, মবের রাজত্ব কায়েম করে মানুষকে নৃশংসভাবে হত্যা করা, বাড়িঘর ধ্বংস করা, লুটপাট করা, একদম ছিন্নভিন্ন করে দেওয়া, সেই সব মানুষদের পাশে দাঁড়ান। জঙ্গি উৎপাদনের কারখানায় আপনার উপার্জিত অর্থ বিনিয়োগ না করে আপনি আপনার প্রতিবেশীদের পাশে দাঁড়ান, তাহলে তারা উপকৃত হবে, আপনার প্রতি তারা কৃতজ্ঞ থাকবে। এটা নির্দ্বিধায় আমি বলতে পারি। যদি অমানুষ না হয়, তাহলে সে সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। এই ব্যাপারে আমি নির্দ্বিধায় বলতে পারি, অকৃতজ্ঞ হওয়ার কোনো সুযোগ নেই। এবং তারা নিশ্চয়ই আপনার যে কোনো বিপদেও আপনি আপনি তাদেরকে পাশে পাবেন। সুতরাং ওই মানুষগুলোর পাশে দাঁড়ান, যারা এখন নিঃস্ব, অসহায়, খেতে পারছে না, কিংবা তার সন্তানকে জামা কিনে দিতে পারছে না। সবাইকে এই অনুরোধ থাকবে, সাইফুল ভাই।
সবাইকে শুভেচ্ছা যে যেখানে আছেন। অনেক মজা করলাম আপনাদের সাথে, কিছু মনে করবেন না। আমি কোনোদিন কোনো সিরিয়াসলি কোনো ইয়ে করি না, আমি দুষ্টামি করি, অনেক দুষ্টামি করি। সিরিয়াসলি আমি বলি যেগুলো, সেগুলো আপনারা হয়তো বুঝে যান না, বাকিগুলা কিন্তু এই যে এগুলা আমি খুব হালকা দুষ্টামি করি। আপনার দুষ্টামির সাথে আপনার যদি ইয়ে থাকে না, আমার খুব ভালো লাগবে, আমার উপর রাগ করবেন না, আমি শুনি। এটা হলো বিপুলের যেটা বলছে, এটা যদি রক্ষা করেন বা এটা যদি একটু ফলো করেন বা এটার জন্য যদি আরো সহায়তা এনে দিতে পারেন, আরো মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন, এটা খুবই একটা বড় কাজ হবে। আজকে বাংলাদেশের অনেক মানুষ খুব কষ্টে আছে। আর যথারীতি আহ আহ, সবার প্রতি অনুরোধ, ইউনূস এবং তার গংরে যেখানে পাবেন হ্যাকলিং করেন, যেখানে পাবেন নাজেহাল করবেন। নাজেহালটা শুরু হয়ে গেছে কিন্তু, দেখেন এগুলো কাজ শুরু হয়ে গেছে। আজ গতকাল আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে একজন তাকে রিলিফ চোর বলেছে। রিলিফের টাকা কই তার কাছে জিজ্ঞেস করছে। সে প্রাডোতে উঠে থেকে কোথায় টাকা পেলো এটা জিজ্ঞেস করছে। সে তার ম্যাগাজিনের উৎস জিজ্ঞেস করেছে। এই যে জিজ্ঞেস করাটা, এটা শুরু করেন, দেখবেন যে এই জঙ্গি গোষ্ঠী পালায় যাবে। আমরা এটাই চাই। আমরা এর বেশি কিছু চাই না। আমরা জঙ্গি গোষ্ঠীকে আমাদের দেশে দেখতে চাই না। সো হ্যাকলিংটা শুরু করেন। ইউনুস এবং গং, এই টমেটো টমেটো যেখানেই পান, পৃথিবীর যে প্রান্তে আপনি আছেন সে প্রান্তে আপনি যদি পান, তাকে জিজ্ঞেস করেন। আপনি তার সাথে মারামারি করার দরকার নেই, জিজ্ঞেস করেন, ইউ হ্যাভ ডান দ্য রং থিং, তুমি আমার দেশটাকে ধ্বংস করেছো, এই কথাটা তার মুখের উপরে বলো। অনেক ধন্যবাদ, একেবারে, সবাই ভালো থাকবেন। একেবারে। সবাইকে শুভরাত্রি। ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল যথারীতি।